Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear students, you are welcome online class arranged by Sheikh Abdullah Mullah School and College, presented by Muhammad Belaib Hussain. Today we are going to discuss on narrative style. I mean passage narration. লাস্ট ক্লাসে তোমাদের প্যাসেজ ন্যারেশন সম্পর্কে কিছু রুল আলোচনা করা হয়েছিল। আজকে আমরা কিছু রুল সম্পর্কে আবার আলোচনা করব এবং অচিরেই আমরা এই প্যাসেজ ন্যারেশনের রুলস সম্পর্কে সব আলোচনা শেষ করব। এরপর তোমাদের প্র্যাকটিস সম্পর্কে আমরা বাড়ির কাজ দেব। তা দেখো, লাস্ট ক্লাসে আমরা দিয়েছিলাম যে একই বক্তার যদি পর পর উক্তি থাকে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে আজকে বলবো একই বক্তার যদি পর পর সেন্টেন্স হয় তাহলে প্রথম উক্তি যথাযথ নিয়মে আমরা করব। তারপর দ্বিতীয় উক্তি থেকে অ্যাগেইন আস্কড, তৃতীয় উক্তিতে হবে ফার্দার আস্কড এবং চতুর্থ উক্তিতে হবে অলসো আস্কড। এভাবে আমাদের ইন্টারোগেটিভ হলে করতে হবে। আমি আবার বলি, অ্যাসার্টিভ হলে কি হবে? প্রথম উক্তি যথাযথ এবং দ্বিতীয় উক্তিতে হবে অ্যাডেড দ্যাট, তৃতীয় উক্তিতে হবে ফার্দার অ্যাডেড দ্যাট, চতুর্থ উক্তিতে হবে অলসো সেড দ্যাট। কিন্তু ইন্টারোগেটিভ হলে প্রথম উক্তি যথাযথ, দ্বিতীয় উক্তিতে হবে তোমার অ্যাগেইন আস্কড, তৃতীয় উক্তিতে হবে ফার্দার আস্কড এবং চতুর্থ উক্তিতে হবে অলসো আস্কড। এবার দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি। He said to me, comma, where are you going? Or are you doing now? Will you go to school tomorrow? Have you made your lesson today? এখানে আমরা একটা ডাইরেক্ট ন্যারেশনের ন্যারেটিভ স্টাইল লিখেছি। ন্যারেটিভ স্টাইল মানে তোমাদের প্যাসেজ ন্যারেশন থাকবে, অর্থাৎ বর্ণমূলক থাকবে, সেটাকে তোমাদের ইনডাইরেক্ট করতে হবে। আজকে আমরা আলোচনা করতেছি এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে তোমরা ন্যারেটিভ স্টাইল করবে। এখানে আমি লিখেছি, হি সেড টু মি, হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? What are you doing now? তুমি এখন কি করতেছো? Will you go to school tomorrow? তুমি কি আগামীকাল স্কুলে যাবে? Have you made your lesson today? তুমি কি আজকে তোমার বাড়ির কাজ তৈরি করেছো? এই চারটা প্রশ্ন আমরা এখানে সেট করেছি। এগুলা রুলস অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা এগুলা করব। যেমন বলছিলাম, প্রথম উক্তি যথাযথ নিয়মে হবে। তো প্রথম উক্তিটা এবার ইন্টারোগেটিভে দিয়েছি, সেজন্য কি হবে? হি সেড টু। ইন্টারোগেটিভের সেড টু মানে ভার্ব অফ সেইং এর পরিবর্তে কি বসবে? আস্কড বসবে। কি হবে? আস্কড। তাহলে হি আস্কড মি, কমা উঠে ইন্টারোগেটিভে কমা উঠে ইফ বসে। যদি সেটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, আর যদি ডোগ্রেস কোশ্চেন দ্বারা শুরু হয়
তাহলে ই বসবে না, বসবে কি সেই ডব্লিউএস কোশ্চেনটি। যেমন এখানে ডব্লিউএস কোশ্চেন কি আছে, হোয়ার আছে, সেখানে হোয়ারটাই বসবে হোয়ার। এবং নিয়ম আছে তোমাদের ইনডাইরেক্টলি যে টেন্সেরই বা যে সেন্টেন্সেরই থাকুক, কি হবে, যে সেন্টেন্সে থাকুক ইনডাইরেক্ট করার সময় সেটা অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে, মানে অ্যাসার্টিভ নিতে হবে। মানে অ্যাসার্টিভকে আগে সাবজেক্ট আসবে, এখানে হোয়ার পর দিলে ভার্ব আছে, কিন্তু এখানে এই সাবজেক্ট আগে আসবে ইউ, কিন্তু নিয়ম আছে ইউ থাকে এই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সেহেতু কি হবে, হি আস্কড মি হোয়ার আই হবে, এখানে মি আছে, মি এর সাবজেক্ট আই, এম ইজ আর থাকলে কি হয়, ওয়াজ আর হবে। তাই I was going, where I was going বলতে হবে। এবং তারপর আছে কি, what are you doing now, তুমি এখন কি করিতেছো, এখানে নাও একটা নৈকট্য বসে ওয়ার্ড, এটাকে দূরত্ব বসে ওয়ার্ডে পরিবর্তন করতে হবে। তাহলে কি হবে, he again, দ্বিতীয় উক্তি প্রথম উক্তি আমরা যথাযথ নিয়ম করেছি, হ্যাঁ, আর এটা হবে হি अगेन আস্ক, দ্বিতীয় উক্তি কি হবে, अगेन আস্ক, তাহলে হি अगेन আস্ক মি। এবার ডব্লিউএস কোশ্চেন আছে হোয়াট, সে হোয়াট করবে এবং সাবজেক্ট আগে আসবে ইউ, ইউ কাকে ফলো করবে, এই মি কে ফলো করবে, কি হবে, আই, হোয়াট আই was doing, নৈকট্য ওয়ার্ড আছে নাও, সেটা কি হবে, দেন হবে, কি হবে, দেন, নাও তাহলে কি হবে, দেন হবে। এই গেল দ্বিতীয় উক্তি। তৃতীয় উক্তিতে হবে কি, ফার্দার আস্ক, কি হবে, সাবজেক্ট বসাতে হবে হি ফার্দার, হি ফার্দার আস্ক মি। এবার কি হবে, এবার অক্সিলারি ভার্ব দ্বারা আসে, মানে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করলে এটাকে আমরা ইয়েস নো প্রশ্ন বলে থাকি। যেমন অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করলে তার উত্তর হয়তো আসবে ইয়েস অথবা আসবে নো। এখানে প্রশ্ন করা হয় উইল ইউ গো টু স্কুল টুমরো, তুমি কি আগামীকাল স্কুলে যাবে, তো হয়তো বলবে ইয়েস বলবে অথবা নো বলবে। সেজন্য এটাকে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করলে সেটাকে কি ইয়েস অর নো কোশ্চেন বলা হয়। আর সে জায়গায় কমা উঠে কি বসবে, ইফ বসবে। দেখো ইফ ফার্দার আস্ক মি ইফ, এবার কি হবে, এবার ডব্লিউএস কোশ্চেন নাই, সেজন্য হবে ইফ এবং সাবজেক্ট আগে আসবে, ইউ কাকে বলা করে, আই, ইফ আই। এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং মেইন ভার্ব আছে কি না, উইল আছে, উইল তাহলে কি হবে, উড হবে, ইফ আই উড, উইল তাহলে কি হয়, উড হয়, ইফ আই উড গো টু স্কুল, নাও কি আছে, টুমরো, টুমরো থাকলে হয় দি নেক্সট ডে, নেক্সট ডে। টুমরো এটাকে নৈকট্য বসে ওয়ার্ড, এটা দূরত্ব বসে ওয়ার্ডে কি হবে, হবে নেক্সট ডে। এগুলো আমাদের তৃতীয় উক্তি। তারপর চতুর্থ উক্তি কি আছে, এটা আমরা লিখতে পারি হি অলসো asked, he also asked me। এবারও কি আছে, এবারও ওকে ভাবটা শুরু হয়েছে হ্যাঁ, সেজন্য এবার কি হবে, এবারও হবে ইফ, ইফ এবং আই হবে, ইফ আই হ্যাভ, তাহলে কি হয়, হ্যাঁ, ইফ আই হ্যাভ মেড my lesson today, today থাকলে হবে কি, that day। এগুলো আমাদের মানে চারটা উক্তি। প্রথম উক্তি কি হবে, যথাযথ হয়েছে, যেমন
যথাযথ নিয়ম হয়েছে, প্রথমটা ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ হয়েছে, আর তৃতীয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলো ইন্টারোগেটিভ আছে। যদি প্রথমটা অ্যাসার্টিভ থাকতো তাহলে আমরা যথাযথ নিয়ম করতাম, কিন্তু চারটাই ইন্টারোগেটিভ আছে। প্রথমে কি হয়েছে? হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং। দ্বিতীয় কি আছে? হি অ্যাগেইন asked me what I was doing then. He further asked me if I would go to school the next day. He also asked me if I had made my lesson that day. এই আমাদের চারটা উক্তি শেষ হলো। একটা গেল অ্যাসার্টিভ, এবার গেল ইন্টারোগেটিভ, এবার আমরা আর একটা নিয়ম সম্পর্কে আলোচনা করব। এবার ছোট একটা নিয়ম আমরা আলোচনা করব যে বক্তার মূল উক্তিতে যদি থ্যাংক ইউ থাকে, কি থাকে? থ্যাংক ইউ। তাহলে কি হবে? এখানে হবে শুধু থ্যাংক ইউ থাকলে হবে সাবজেক্ট থ্যাংক অবজেক্ট, একেবারে সোজা। কি হবে? সাবজেক্ট, আর কি হবে? থ্যাংক, থ্যাংক প্লাস অবজেক্ট। কি থ্যাংক ইউ থাকলে আমি শুধু উল্টো লিখলাম থ্যাংক ইউ, তাহলে কি হবে? তিনটে ওয়ার্ড হবে, সাবজেক্ট, থ্যাংক এবং অবজেক্ট। যেমন দেখো, he said to me, thank you. এই যে খালি কি বলছে? থ্যাংক ইউ। এভাবে যদি থাকে কি হবে? সাবজেক্ট থ্যাংক অবজেক্ট হবে। তো সাবজেক্টটা কি? এখানে সাবজেক্টটা হচ্ছে হি, তার কি হবে? থ্যাংক, থ্যাংক, তার অবজেক্ট কি? মি, হি থ্যাংক মি। এই গেল তোমার থ্যাংক ইউ থাকলে করার নিয়ম। তিনটে ওয়ার্ড ধরবে, কিন্তু অনেক সময় যে এদের আবার কিছু অতিরিক্ত ওয়ার্ড থাকে, সম্বন্ধে শুধু ওয়ার্ড থাকে, সেই ক্ষেত্রে আবার একটু বাড়াই করতে হবে। যেমন আছে এখানে আরো ধরনের তোমাদের he said to the teacher, thank you sir, thank you sir। এখানে যে সারটাকে সম্বোধন সূচক ওয়ার্ড, সেই সম্বোধন সূচক ওয়ার্ড যদি শেষে থাকে তার আগে কমা বসাতে হবে, আর যদি সেই সম্বোধন সূচক ওয়ার্ড শুরুতে থাকে তারপরে কমা বসবে। অর্থাৎ সারটা যদি এখানে থাকতো স্যার থ্যাংক ইউ, তাহলে সারের পরে কমা বসবে। কারণ তোমাদের দেখা যাচ্ছে যে পাংচুয়েশন মার্ক এই স্পিচ থেকেই বেশি আসে, মানে এই ন্যারেটিভ স্টাইল থেকেই বেশি আসে। তার কি হচ্ছে? এখানে বাড়তি নিয়ম এসেছে যে স্যার আছে, সেজন্য কি হবে? রেসপেক্টফুলি বসাতে হবে। সেটা কি হবে? এই সাবজেক্ট পরে কি হবে? এটা অতিরিক্ত ওয়ার্ড রেসপেক্টফুলি বলবে। হি রেসপেক্টফুলি থ্যাংক দা টিচার। এভাবে তোমাদের যদি নিয়মিত ঠিকঠাক সাবজেক্ট থ্যাংক অবজেক্ট হবে, কিন্তু অতিরিক্ত আর কিছু থাকলে সেটা উপরে নিয়ম অনুযায়ী বা পূর্বে নিয়ম অনুযায়ী তোমাদের করতে হবে। এবার আমরা আরেকটা নিয়ম সম্পর্কে আলোচনা করব। ঠিক বললাম যে বক্তার মূল উক্তিতে যদি কোনো সম্বোধন সূচক ওয়ার্ড থাকে তাহলে শুরুতে কি বলবে? অ্যাড্রেসিং এজ বলবে। অ্যাড্রেসিং এজ প্লাস সম্বোধন সূচক ওয়ার্ডটি
সূচক ওয়ার্ড প্লাস বাকি অংশ যথ নিয়মে করতে হবে। কি হলো, আমরা তো পূর্বে নিয়ম যা আছে তা যদি তোমাদের প্যাসেজে আসে সে তাতে করতে হবে। আমরা শুধু অতিরিক্ত নতুন নতুন যেটা সংযোজন হচ্ছে সেই সম্পর্কে এখন আলোচনা করছি। আর পূর্বে নিয়ম অনুযায়ী করতে হবে সেটাও তোমাদের ধারণা রাখতে হবে। তাহলে লিখেছি বক্তার মূল উক্তিতে যদি সম্বোধন সূচক কোনো ওয়ার্ড থাকে, যেমন হ্যালো থাকে, মাই ডিয়ার ফ্রেন্ড থাকে, মাই ডিয়ার ব্রাদার থাকে, মাই ডিয়ার ফাদার থাকে, মাম থাকে, সেক্ষেত্রে তোমাদের কি বসাবো, প্রথমে অ্যাড্রেসিং অ্যাজ বসাবো, তারপর যে সম্বোধন অর্থে করবে সেটা বসাতে হবে। বাকি অংশ কি যথাযথ নিয়মে মানে পূর্বের মতোই করবা। টেন্স পরিবর্তন করবা, পার্সন পরিবর্তন করবা, নৈকট্যবাচক ওয়ার্ডের পরিবর্তন করবা। যেমন দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছি, he said to the man, my dear brother, you are a good man. আমি পূর্বে বলেছিলাম যে তোমাদের বক্তার মূল উক্তিতে যদি কোনো সম্বোধন সূচক ওয়ার্ড থাকে সেই সম্বোধন সূচক ওয়ার্ডের পরে কমা বসাতে হবে। আর সম্বোধন সূচক ওয়ার্ড যদি শেষে থাকে তাহলে শেষে কমা বসাতে হবে। তাহলে যে মাই ডিয়ার ব্রাদার এটা একটা সম্বোধন সূচক ওয়ার্ড, সেই সম্বোধন সূচক ওয়ার্ডের পরে আমরা কমা বসিয়েছি। আর কমার পরে নাউন থাকলে বড় হাতের হবে, আর অন্যান্য অর্থ থাকলে কি হবে, ছোট হাতের হবে। তাহলে কি হয়েছে, ইউ আর এ গুড ম্যান। আমরা এটাকে শুরুতে কি বসাবো, অ্যাড্রেসিং অ্যাজ, অ্যাড্রেসিং অ্যাজ মাই ডিয়ার ব্রাদার। এই গেল আমাদের সম্বোধন সূচক ওয়ার্ড থাকার কারণে কি বসলো, একটু অতিরিক্ত বসলো। এখন বাকি অংশ কি লিখছি, যথাযথ নিয়ম, অর্থাৎ রিপোর্টিং ভাগ বসাতে হবে বা রিপোর্টিং ভাগের সাবজেক্ট বসাতে হবে। কি আছে, হি said to me, কমাটি কি হবে, that he said to me that, তাহলে কি হলো, that you থাকলে কাকে ফলো করবে, the man কে না, তাহলে he am is আর থাকলে হবে was, he was a good man। এই গেল যে সম্বোধন সূচক ওয়ার্ড থাকলে কিভাবে হবে। এবার আসো সম্বোধন সূচক ওয়ার্ড দ্বারা যদি কোনো স্যারকে বোঝায়, যেমন আমরা ব্যাংকের ম্যানেজারকে স্যার বলি, স্কুল কলেজের কোনো টিচারকে স্যার বলি, তারপরে অযথাও কোনো ব্যক্তিকে আমরা স্যার, সম্মানী ব্যক্তিকে স্যার বলে থাকি, সেক্ষেত্রে এভাবে করা যায়, অ্যাড্রেসিং অ্যাজও করা যাবে। তার চেয়ে ছোট নিয়ম হলো শুধু রেসপেক্টফুলি বসাতে হবে। কি বসাতে হবে, রেসপেক্টফুলি। এই রুলটা মুখে বললাম আর লিখলাম না। যেমন রানা said to the teacher, sir, I have a problem. এখানে সম্বোধন ওয়ার্ড স্যার
হিসাবে সম্বোধন করছে, সেটা কি হবে, আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের পরে আমরা রেসপেক্টফুলি বসাবো। এই নিয়মে আমাদের সাব থাকলে করা যাবে। তা কি হলো, রানা respectfully said to the teacher, কমানে কি হবে, that হবে, that এই বিদার কাগজ আইতার কাগজ বুঝাচ্ছেন যে টিচারকে বুঝাচ্ছে না, রানাকে বুঝাচ্ছে। কারণ রিপোর্টিং ভার্ব যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট ফার্স্ট পারসন থাকে, তার রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। কি হবে, হি হ্যাভ, তাহলে কি হবে, হ্যাড হবে, হি হ্যাড এ প্রবলেম, হি হ্যাড এ প্রবলেম। এই গেল সার হিসাবে সম্বোধন সূচক ওয়ার্ড থাকলে। এবার দেখো যদি সম্বোধন সূচক ওয়ার্ড দ্বারা কোনো নামকে বোঝায়, মানে কোনো নামকে বোঝায়, তাহলে সেটা কি হবে, সেই নামটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে বসবে। যেমন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে না, সাবজেক্ট আছে, তারপরে রিপোর্টিং ভার্ব, তারপরে অবজেক্ট আছে, তো সেটা কি হবে, অবজেক্ট হিসেবে বসবে। যেমন দেখো, দি টিচার said Monica have you learn your lesson। তাহলে কি হবে, এই যে মনিকা নাম হিসাবে সম্বোধন করছেন, সেই জন্য কি হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোথায়, টিচার সেড, আসলে এখানে অবজেক্ট নাই, সেই টিচার সেডের পরিবর্তে সেই মনিকাটা বসাতে হবে। যেমন দেখো কি হবে, দি টিচার সেড দিতে পারি বা টোল্ড দিতে পারি, সেড টু মনিকা, মনিকা কমনে কি হবে, দ্যাট হবে না, দ্যাট। তো কি হলো, দি টিচার সেড, দি টিচার হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর সেড টু হলো ভার্ব অফ সেইং, যাকে আমরা রিপোর্টিং ভার্ব বলে থাকি। আর এখানে অবজেক্ট ছিল না, এই মনিকাটা আমরা এখানে অবজেক্ট হিসেবে বসিয়েছি। তার কমনে কি হবে, দ্যাট হবে, দ্যাট। তারও সেন্টেন্স কি হবে, অ্যাসেটিভ হয়ে যাবে। ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে, ইউ তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা, মনিকা, সেই মনিকাকে বোঝানো হচ্ছে, তাহলে কি হবে, শি, মনিকার প্রোনাউন হয় কি, শি। এম ইজ আফটার অথর, কিন্তু মেইন ভার্ব এখানে পাস্ট ফর্ম আছে, মানে তোমরা শিখেছো যে পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পিপি ফর্ম হবে। তো কি হলো, শি হ্যাড লার্ন হার লেসন, ইউর লেসন কি হয়েছে, হার লেসন। এই গেল তোমাদের সম্বোধন সূচক ওয়ার্ড দিয়ে থাকলে কিভাবে তোমরা পরিবর্তন করবা তা শিখলাম আজকে। এবার দেখো যে বক্তার মূল উক্তিতে অনেক সময় গুড মর্নিং থাকে, গুড ইভিনিং থাকে, গুড নাইট থাকে, গুড আফটারনুন থাকে। এই জাতীয় কোনো ওয়ার্ড থাকলে তাহলে সেটা কি হবে, সাবজেক্ট করবে, কি হবে, এই যে রুটটা আমি লিখে দিচ্ছি একটু, কি হবে, সাবজেক্ট প্লাস উইশ, কি হবে, সাবজেক্ট প্লাস উইশ
প্লাস অবজেক্ট। তারপর যদি থাকে গুড মর্নিং থাকলে গুড মর্নিং, গুড ইভিনিং থাকলে গুড ইভিনিং, গুড নাইট থাকলে গুড নাইট, এগুলো আমরা লিখে দিলাম না, যা থাকে সেটা বসাতে হবে। বুঝাবে সাবজেক্ট উইশড অবজেক্ট এটা বসিয়ে নিবা। তারপর যদি থাকে গুড মর্নিং তাহলে গুড মর্নিং হবে, গুড ইভিনিং থাকলে গুড ইভিনিং হবে, গুড নাইট থাকলে গুড নাইট হবে। এভাবে তোমাদের করতে হবে। যেমন he said to me good morning, গুড মর্নিং। এখানে কি হলো, এই যে গুড মর্নিং বলছে, তাহলে এখানে সাবজেক্ট হলো হি, অবজেক্ট হলো মি, ভার্ব অফ সেইং এর কি হবে, উইশড হবে। তো কি গেল, হি উইশড, উইশড মি, এই গুড মর্নিং আছে সেই গুড মর্নিং হবে, হি উইশড মি গুড মর্নিং। ঠিক আছে, যদি এখানে গুড ইভিনিং থাকতো কি হতো, গুড ইভিনিং, যদি গুড নাইট থাকতো তো কি হতো, গুড নাইট। এবার আসো, যদি বক্তা মূল উক্তিতে গুড বাই থাকে, গুড বাই অর্থ কি, গুড বাই অর্থ বিদায়, গুড বাই অর্থ কি বিদায়। গুড বাই থাকলে হবে এখানে, এখানে নিয়মটা প্রায় একই রকমের, শুধু এখানে একটু অন্যরকম ভাবে দেখো, সাবজেক্ট প্লাস ডেট কি হবে, বাইর অর্থ না বিদায়, সম্ভাষণ বিদায় জানানো, কিন্তু এর পাস্ট ফর্মে কি হয়, বেট, সাবজেক্ট প্লাস বেট প্লাস অবজেক্ট প্লাস গুড বাই। ওই যে গুড মর্নিং তাহলে গুড মর্নিং হয়, গুড ইভিনিং থেকে একটু আলাদা, গুড বাই। গুড বাই, ঠিক আছে, কেউ সাবজেক্ট বেট প্লাস অবজেক্ট তারপরে গুড বাই। যেমন he said to his friend goodbye, goodbye। তাহলে কি হবে, সাবজেক্ট হলো হি, ডেট হলো ভার্ব, আর অবজেক্ট হলো হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড, ফ্রেন্ড তার হবে গুড বাই। এভাবে তোমাদের যদি এই সম্বোধন শুধু ওয়ার্ডের কতিপয় নিয়ম সম্পর্কে আলোচনা করলাম। এখন দেখো, যদি এখানে গুড বাই পরে আরো কোন ওয়ার্ড থাকতো তা সেটাও নিয়ম অনুযায়ী আমরা যথাযথভাবে করতাম। যদি থাকতো এখানে গুড বাই মাই ডিয়ার ফ্রেন্ড, তাহলে কি হতো, তাহলে শুরুতে কিন্তু একটা আমাদের অ্যাড্রেসিং এস মাই ডিয়ার ফ্রেন্ড বসাতে হতো। তা আজকে আমাদের এই সম্পর্কে এটু পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু প্যাসেজ ন্যারেশন গুরুত্বপূর্ণ রুল সম্পর্কে আলোচনা করব। দ্যাটস ফর অল দ্য বেস্ট।